আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রীর আবাসস্থলে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আগ্রহের কথা জানান শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, উভয় দেশ বিদ্যমান বহুমুখী সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ভুটানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির ৯৬ বছর বয়সী সিনিয়র নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। এছাড়াও তারা সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ বছরের বাজেট গণবিরোধী ও দেশবিরোধী উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের বাজেট প্রণয়নের নৈতিক অধিকার নেই মন্তব্য করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দুর্নীতিবাজদের আরও লুটপাটের সুযোগ সৃষ্টি ও দেশের গরিব মানুষ শোষণের হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছে। বিশাল ঘাটতির এই বাজেটের কারণে অচিরেই দেশ পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের মধ্যে ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি রয়েছে। বিশাল এই বাজেট ঘাটতি দেশের ব্যাংক ও বৈদেশিক ঋণ থেকে পূরণের কথা বলা হলেও শেষ পর্যন্ত এর দায় মেটাতে হবে সাধারণ মানুষকে। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে মানুষকে নিয়ে বাংলাদেশ, সেই মানুষ গণমানুষের অস্তিত্বে বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। দেশ আজ দেউলিয়াতে দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমানে একটি মাফিয়া চক্র দেশ পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করা ধান্দাবাজির বাজেট। এই বাজেটের দেশে অর্থনৈতিকভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ক্ষমতাসীন দল। দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে। এটা এই যে খারাপ আর কিছু হতে পারে না। তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে জিয়ার নাম মুছে ফেলার চক্রান্ত করছে। পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবারের বাজেটে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় একথা বলেন তিনি। সম্প্রতি বাজেট নিয়ে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যেরও সমালোচনা করেন কাদের। সাবেক আইজিপি বা সেনাপ্রধান যে কারো দুর্নীতির বিচার করার সৎসাহস সরকারের আছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। যার শুরুতে রাখা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক কথা বলেন প্রস্তাবিত বাজেট এবং কালো টাকা সাদা করার প্রসঙ্গে। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে।
বেগম খালেদা জিয়াও বলেছে, সাদা করেননি। তাহলে তারা বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, কিন্তু আওয়ামী লীগের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। বেনজিররা, তারপরে আজিজাম সেনা প্রধান ছিলেন, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না শেখ হাসিনার। তারা আওয়ামী লীগের লোক নয়, একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার। বিএনপি আগুন সন্ত্রাসের সংস্কৃতি চালু করেছে উল্লেখ করে তা প্রতিরোধে রাজপথে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে বলে জানান ওবায়দুল কাদের। আহ্বান জানান দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 4 দিনের সফরে নিজ জেলা পাবনা গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার বেলা 12টা 40 ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। সেখান থেকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অফ অনার গ্রহণ করেন। স্থানীয় ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও এর আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। এই আদেশ বাতিলের পাশাপাশি 30 জুনের মধ্যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তে চূড়ান্ত দাবি জানান আন্দোলনকারীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রোববার হাইকোর্টের আদেশ বহাল রাখে চেম্বার আদালত। একই সাথে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 4 জুলাই ধার্য করেছে আদালত। নূর হোসেনের রিপোর্ট। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে বুধবার আদেশ দেয় হাইকোর্ট। এরপরই প্রতিবাদ জানাতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সেখান থেকে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। 30 তারিখের ভিতরে যদি আমাদের দাবি দেওয়া মেনে না হয়, যদি রাষ্ট্রপক্ষ, যদি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, আমরা গোটা বাংলাদেশের সমস্ত আনাচে দুর্বল আন্দোলন করে তুলব। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেওয়ার জন্য একটা কাজ আর অন্যায় একটা কাজ, দুইটার ভিতরে যদি কন্ট্রাডিক্ট করে তাইলে তো বিষয়টার মান মর্যাদা থাকতেছে না। আমাদের দাবি একটাই, মুক্তিযোদ্ধাদের কোটা 30% যে কোটা হচ্ছে সেটার বিরুদ্ধে। আমরা মুক্তিযোদ্ধাদের কখনো অসম্মান করি না, তাদের যে বেতন বাধা দেওয়া হচ্ছে আমরা সেই ব্যাপারে কথা বলি নাই। একই দাবিতে রাস্তায় নেমেছে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, বরিশাল ও রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকুরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 2018 সালের অক্টোবরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়েকে আগামী 24শে জুন পুনরায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার হাজির হতে তাদের নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা দুদকের কাছে লিখিত আবেদন করে সময় চান। পরে কমিশন তাদেরকে 15 দিনের সময় দেয়। বেনজির ও তার পরিবারের সদস্যরা কার মাধ্যমে সময়ের আবেদন করেছেন সে প্রশ্ন রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এমনকি বেনজিরকে সরকার রক্ষা করতে সময় ক্ষেপণ করছে বলেও অভিযোগ তার। তবে দুদকের আইনজীবী বলেন, অনুসন্ধান শেষ করার আগে বেফাঁস মন্তব্য বা রাজনৈতিক বক্তব্য দেয়া সমীচীন নয়।
সরকারের বেঁধে দেয়া খুচরা মূল্যের বাইরে ওষুধের দাম বাড়িয়ে বিক্রি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। রোববার সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে সংলাপে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের হাসপাতালের চিত্র বদলাতে উপজেলা পর্যায়ে চিকিৎসা উন্নত করতে হবে। এসব হাসপাতালে জনবল সংকট কমিয়ে তাদেরকে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাইমারি হেলথ কেয়ারে চিকিৎসা দিতে পারলে সব চ্যালেঞ্জ উত্তরণ করা যাবে বলে মনে করেন তিনি। বলেন, হাসপাতালে যন্ত্রপাতি চালানোর লোকবল থাকলেই কেবল সেই হাসপাতালের জন্য যন্ত্রপাতি কেনা হবে। এই মুহূর্তে এখানে বলবো না, এই ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়ে, এবং এটা আমি কারণ এটা একটা আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে, এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হচ্ছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি, এবং এটা আমি নিয়ে আরও গুরুত্ব সহকারে দেখব যে এটা কি করা যায়। ফরিদপুরে বিগত আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সম্মাননা প্রদান ও মত বিনিময় সভা করেছে জেলা কৃষক দল। রোববার বিকেলে শহরের পৌর কমিউনিটি অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। এছাড়াও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগ। এই দলটি দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। পরে বিগত আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত 25 জন নেতাকর্মীকে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেয়া হয়। আমেরিকায় বাংলাদেশি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ভার্জিনিয়ার সবুজ শ্যামল পহিক বে পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। সব বয়সের প্রবাসী কমিউনিটি ও রাবিয়ানরা গল্প, গান, কবিতা ও খেলাধুলার মাধ্যমে দিনটি উপভোগ করেন। রাবিয়ানদের সন্তানরা বিভিন্ন ধরনের খেলাধুলা সহ আড্ডায় মেতে ওঠে এবং নিজেদের মতো করে আনন্দ উপভোগ করে। নেচে গেয়ে, কবিতা আবৃত্তি, গল্পে দিনটি উপভোগ করেন সবাই। নবীন প্রবীণ বেশ কয়েকজন শিক্ষক সহ 1970-71 সালের রাবিয়ান থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তরুণ যারা পড়াশোনার জন্য আমেরিকায় এসেছেন তারাও এতে অংশ নেন। গান পরিবেশন করেন শিল্পী ডক্টর সীমা খান ও শোয়েব রহমান। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান মৃধা, সম্পাদক কাজী স্বপন সহ অনেকে। কাতারের ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দোহার ইসলামিক কালচারাল সেন্টারের শিশু কিশোরদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী 20 জুন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির আহ্বায়ক কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম খতিব মাওলানা ইউসুফ নূর, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এম.এ. সালাম ও সদস্য সচিব মুফতি ফজলুর রহমান তোহা। কাতারের বাংলাদেশি পরিবারের ছেলেমেয়েরা 3টি গ্রুপে হামদ, নাত, দেশাত্মবোধক, নজরুল ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের নিয়ে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, টুর্নামেন্ট আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশি মালিকানাধীন আফলাতুন গ্রুপ অফ কোম্পানি ও জাবল সিনা মেডিকেল সেন্টার আয়োজিত টুর্নামেন্টে দেশি বিদেশি খেলোয়াড় সম্বলিত 8টি ফুটবল দল অংশগ্রহণ করবে। ইব্রাহিম ওসমান আফলাতুন ও আসগর আলীর উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে মোহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুবাইস্থ কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।